কমছেই না হামের প্রকোপ, প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। রাজশাহী ও ময়মনসিংহে আরো 2 শিশুর মৃত্যু। শেষ দিনের ডিসি সম্মেলনে নানা নির্দেশনা, সামাজিক নিরাপত্তার সুফল পৌঁছে দিতে সচেষ্ট থাকার তাগিদ প্রতিমন্ত্রীর। খেলাধুলার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার পরামর্শ। চট্টগ্রাম বন্দর থেকে বের হয়েই পণ্য ভর্তি কাভার্ড ভ্যান গায়েব। 11 দিন পর নোয়াখালীর গুদামে পণ্যের সন্ধান পায় পুলিশ। কালোবাজারে চাহিদা থাকায় প্রায়ই ঘটে চুরির ঘটনা। 9 মে আসছে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। দুপুরে যুক্তরাষ্ট্রের টাম্পায় হবে জানাজা। শেষবারের মতো সন্তানকে দেখার অপেক্ষায় পরিবার। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। 24 ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহে প্রাণ গেছে আরো 2 শিশুর। বিভিন্ন হাসপাতালে নতুন রোগীর ভিড় রয়েছে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 17 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি 13 জন। এছাড়া সিলেট, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে নতুন করে অনেক রোগী ভর্তি হয়েছেন। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হামের পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই রাজশাহীতে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হামে আক্রান্ত চিকিৎসার খবর জানাবেন। রাজশাহী মেডিকেলে সবশেষ কি তথ্য রয়েছে হাম উপসর্গ নিয়ে আপনার কাছে জানাবেন আমাদের। রাবি, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট 13 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং একজন কিন্তু মারা গিয়েছে হামের উপসর্গ নিয়ে। এবং এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন যে এখন পর্যন্ত ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে 13 জন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড 10-24 নম্বর ওয়ার্ডে 3টি ওয়ার্ডে সর্বমোট রোগী ভর্তি রয়েছে 111 জন। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন এবং আমরাও যেমনটি দেখছি, গত প্রথম অবস্থা থেকে এখন যেমনটি রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে রোগীর ভর্তি এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। গত সপ্তাহ থেকে কিন্তু মৃত্যুর যে ঘটনা সেটি না থাকলেও গতকালকে আজকে একজন করে কিন্তু মারা গিয়েছেন। এবং আগে কিন্তু প্রতিদিনই 2 জন 3 জন 4 জন করে মৃত্যুর ঘটনা থাকলেও মৃত্যুর ঘটনা কিন্তু অনেকটাই কমেছে। এ বিষয়ে রোগী স্বজনরাও কিন্তু অনেকটা সন্তুষ্ট, কারণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড বাদেও আরও যে 2টি ওয়ার্ড রয়েছে সেই 2টি ওয়ার্ডে কিন্তু হামের যারা রোগী আসছেন তাদের জন্য চিকিৎসক নার্সদের আলাদা টিম তারা কাজ করছেন। এ বাদেও সবথেকে বড় যে বিষয়টি, এখানে আইসিইউর যে ওয়ার্ড সেটি বাড়ানো হয়েছে এবং অক্সিজেনের লাইন সেটি সরবরাহ কিন্তু অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত 10 লাখের অধিক বেশি কিন্তু টিকার কার্যক্রম সেটি শেষ করা হয়েছে এবং এখন পর্যন্ত 20 লাখের বেশি শিশুকে কিন্তু হামের যে বিশেষ টিকা সেটি দেওয়া হবে। এবং এই টিকা দেওয়ার ফলেও কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা সেটি অনেকটাই কমেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের নানা ব্যবস্থাপনায় কিন্তু রোগী স্বজন যারা রয়েছেন চিকিৎসা ব্যবস্থায় অনেকটাই উন্নত করা হয়েছে। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজশাহীতে হামের পরিস্থিতি। আমরা একটু চাঁদপুরে হামের সবশেষ তথ্য জানতে চাই। সহকর্মী ইব্রাহিম রনি আমাদের সাথে যুক্ত আছেন। ইব্রাহিম, হামের সার্বিক পরিস্থিতি চাঁদপুরে কেমন, আর টিকাদান কর্মসূচির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। রাবি, চাঁদপুরে কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত 24 ঘন্টায় চাঁদপুর সদর হাসপাতালে 14 জন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 29 জন। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন, চাঁদপুরের
এ পর্যন্ত কিন্তু 4 শতাধিক রোগী এই হাম সন্দেহে এবং হাম আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে এসেছেন, তারা চিকিৎসা নিয়েছেন। জেলায় কিন্তু এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত 24 ঘন্টায় কিন্তু জেলায় 33 জনের হাম শনাক্ত হয়েছে। এই রোগীগুলো কিন্তু গত বেশ কিছুদিন ধরে আসছিল হাসপাতালে, তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল। ঢাকায় পাঠানোর পরে কিন্তু রিপোর্টগুলো আসছিল না, সেগুলো একসাথে বেশ কিছু রিপোর্ট আসছে, তার মধ্যেই 33 জনের শনাক্ত হয়েছে। এতে করে কিন্তু অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। তারা কিন্তু চিন্তা করছেন যে রোগীদের হাম শনাক্ত হওয়ার পরে তারা কিন্তু যেহেতু হাম আক্রান্ত হচ্ছে, অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। তারা জ্বর, সর্দি, কাশি এগুলো হলেই কিন্তু হাসপাতালে নিয়ে আসছেন। চিকিৎসকরাও কিন্তু চেষ্টা করছেন, হাসপাতালে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা কিন্তু তারপরে রোগীর চাপ বাড়ায় কিন্তু হাসপাতালের বেড এবং মেঝেতে চিকিৎসা চলছে, এমনকি অন্যান্য রোগীরা করিডোরে চিকিৎসা নিচ্ছেন। তো হাম প্রতিরোধে কিন্তু জেলায় টিকাদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত প্রায় 3 লাখ শিশুকে টিকাদান দেওয়া হয়েছে। আরো 3,20,000 শিশুকে টিকাদানের টার্গেট নেওয়া হয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। রাব্বি। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ ও শেষ দিন আজ চলছে। শেষ দিনের প্রথম অধিবেশন। সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে। বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, দেশের জেলা স্টেডিয়ামের কোন মাঠ মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। একই সাথে মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম এবং সুইমিং পুলকে সংস্কার করার কথাও জানান তিনি। আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, বিগত সময়ে সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি, তাই সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার। বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তসরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি যে আপনাদের মাধ্যম দিয়ে যেন এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই কেউ যেন প্রায়োরিটাইজ করতে না পারে। এ বিষয়ে আরো জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। ডিসি সম্মেলনে আজকের দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। রাবি, মূলত সরকারের সঙ্গে মাঠ পর্যায়ের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জেলা প্রশাসকরা। সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচি মূলত এই জেলা প্রশাসকদের মাধ্যমেই মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট হয় বা বাস্তবায়ন হয়ে থাকে। সে কারণে এই সম্মেলনটি বেশ গুরুত্বপূর্ণ। প্রতি বছরই সরকারের সঙ্গে এই ডিসিদের যে যোগাযোগ, সেই যোগাযোগটি মজবুত করার জন্য। এবং এইবারের যে সম্মেলনটি, এই সম্মেলনটি 4 দিনের সম্মেলনটি আজকে শেষ দিনের প্রথম যে অধিবেশন, সেই প্রথম অধিবেশনের 2টি মন্ত্রণালয়ের সঙ্গে মূলত বৈঠক শেষ হয়েছে এর মধ্যেই, এবং দ্বিতীয় যে অধিবেশনটি মূলত সেটি এর মধ্যে শুরু হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়। এই 2টি মন্ত্রণালয়ের পরে একটি বিরতি রয়েছে। এই বিরতির পরে মূলত স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক রয়েছে। অর্থাৎ আজকে যে শেষ দিনে 7টি মন্ত্রণালয়ের সঙ্গে মূলত বৈঠক হবে, এবং এর পরে মূলত দুপুরের পরে, লাঞ্চের পরে যে অধিবেশনটি, সেই অধিবেশনটিতে মূলত জেলা জনপ্রশাসন সংক্রান্ত, অর্থাৎ যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে ডিসি মাঠ পর্যায়ে যারা কাজ করেন কর্মকর্তারা সরকারের, তাদের মূলত এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখে থাকেন, তাদের সঙ্গে এক ধরনের তাদের করণীয় কর্মসূচি এই সব কিছু মিলেই একটি ব্রিফিং রয়েছে। জনপ্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ব্রিফিংটি দেয়া হবে। এর মধ্য দিয়ে মূলত এই যে 4 দিনের এবারের ডিসি সম্মেলন সেটি শেষ হবে, এবং আজকে মূলত চীন মৈত্রী সম্মেলনে একটি নৈশভোজ দিয়ে মূলত এই সম্মেলনের ইতি ঘটবে। নেত্রকোনার মদনে 11 বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। গত রাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে র্যাব। পরিবারের অভিযোগ, মহিলা কওমি মাদ্রাসাটির পরিচালক ও শিক্ষক সাগর গেল বছরের নভেম্বরে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে মেয়েটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। পরে জানাজানি হয় বিষয়টি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পরে মামলা করে পরিবার। পলাতক থাকা অবস্থায় ফেসবুক লাইভে অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করেন। ডিএনএ পরীক্ষারও দাবি জানান তিনি। শিশুটি নানা বাড়িতে থেকে মাদ্রাসায় পড়ালেখা করত। চট্টগ্রামে আজও বিক্ষোভ করছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বিক্ষোভকারীরা কি বলছেন? ব্যাংকের দায়িত্বশীল কারো বক্তব্য কি জানা গেছে কিনা জানাবেন আমাদের। রাব্বি, চলতি সপ্তাহে এটি কিন্তু আসলে আমানতকারীদের তৃতীয় কর্মসূচি। দুটি কর্মসূচি আমরা দেখেছিলাম খাতুনগঞ্জ এবং আগ্রাবাদে একীভূত 5 ব্যাংকের যেসব শাখা রয়েছে সেই সব শাখায় তালা দেওয়ার। এখন আজকে আমরা দেখছি যে আমানতকারীরা কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা এসেছেন, বিক্ষোভ করছেন, মানববন্ধন করছেন। এর আগে সকাল থেকেই আমানতকারীরা চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় তারা জড়ো হতে থাকেন এবং সেখান থেকেই তাদের যে বিক্ষোভ মিছিল সেটি সহকারে কিন্তু আঞ্চলিক যে কার্যালয় রয়েছে বাংলাদেশ ব্যাংকের সেখানে আসার চেষ্টা করেন। প্রথম দিকে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা আসলে আমানতকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ বুঝিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমানতকারী যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। পরবর্তীতে তারা শৃঙ্খলা বিরোধী কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবে না এমন আশ্বাসের ভিত্তিতেই কিন্তু এখান পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কার্যালয় পর্যন্ত আমানতকারীদের আসতে দিয়েছেন এবং পুলিশ সদস্যরা এখন আসলে তাদেরকে অনুরোধ করছে তাদের যে স্মারকলিপি সেটি যাতে তাদের থেকে কয়েকজন সদস্য এসে অর্থাৎ 5 থেকে 7 জনের যে প্রতিনিধি দল তারা এসে যাতে এখানে তাদের যে স্মারকলিপি কিংবা তাদের যে বক্তব্য সেটি যাতে বাংলাদেশ ব্যাংকের এখানকার যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে কথা বলে সেটি জানানোর চেষ্টা করেন। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা আসলে এখনো করিনি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ভেতরে যাওয়ার চেষ্টা করি। তবে এখানকার আমানতকারীদের দাবি, তাদের যে দাবি সেটি হচ্ছে তাদের হেয়ার কাট অর্থাৎ লভ্যাংশ কাটার যে বিষয়টি সেটি বাতিল করতে হবে, একই সাথে তাদের 5 ব্যাংকের যেসব অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে হবে, এটি তাদের মূল দাবি। রাব্বি, সুমন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর থেকে বের হয়েই গায়েব হয়ে যায় বন্ড সুবিধায় আনা 163 রোল কাপড় সহ একটি কাভার্ড ভ্যান। 11 দিন পর নোয়াখালীর গুদামে এসব পণ্যের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। মাঝপথ থেকে পণ্য গায়েবের সাথে জড়িত সংঘবদ্ধ চক্র। তাদের একজন ধরা পড়লেও বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। গত 23 এপ্রিল মধ্যরাতে 163টি কাপড়ের রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয় এই কাভার্ড ভ্যান। যাওয়ার কথা গাজীপুরের এক পোশাক কারখানায়। সাথে থাকা অন্য 2টি কাভার্ড ভ্যান পরদিন গন্তব্যে পৌঁছালেও কাপড়সহ হাওয়া হয়ে যায় গাড়িটি। সন্ধানে তদন্তে নামে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। বিভিন্ন ফিলিং স্টেশনের ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটির অবস্থান পরপর 2 দিন চট্টগ্রামেই শনাক্ত হয়। একাধিকবার মোবাইলে কথা বলতে দেখা যায় চালককে। তার কল লিস্ট এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে নোয়াখালীতে মেলে অবস্থান। সেখানে অভিযান চালিয়ে কালোবাজারিদের 2টি গুদামে পাওয়া যায় সব কাপড়। কোন জায়গায় এই মালটা আছে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত সেই বিষয়ে আমরা নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আমরা অভিযান চালিয়ে সম্পূর্ণ 2টা অভিযান পরিচালনা করে আমরা 163 রোল কাপড় সম্পূর্ণ কাপড় এবং এই ঘটনার সাথে জড়িত একজন ম্যানকে আমরা আটক করতে সক্ষম হই। ধরা পড়ে সংঘবদ্ধ চক্রের সদস্য আবুল বাশার। পুলিশ বলছে এসব রোল ঢাকার সদরঘাট সহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য যোগাযোগ করছিল চক্রটি। বন্ড সুবিধায় আনা এসব কাপড়ের কালোবাজারে চাহিদা থাকায় প্রায়ই ঘটে এমন চুরির ঘটনা। কালোবাজারে কিংবা এখানে আমাদের যারা চোরাইকৃত মাল ক্রয় করে ওই সিন্ডিকেটে এগুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করার জন্য বিভিন্ন সংঘবদ্ধ গ্রুপ এখানে কাজ করে। ওদের ওই সংঘবদ্ধ গ্রুপগুলো তাদের কাছে কম দামে বিক্রি করে, কিন্তু মালগুলো বেশি দামে মার্কেটে বিক্রি হয়। এদিকে বন্দরে আনা নেয়ার পথে পোশাক চুরির কারণে সময় মতো বিদেশি ক্রেতাকে পণ্য ডেলিভারি দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কোম্পানির কাছ থেকে বিশ্বাস হারাচ্ছি, গার্মেন্টস কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তার লায়াবিলিটিস নিতে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে এতদিন যাবৎ আমাদের থাকা খাওয়া ঘুম হারাম করে আমরা এটার পিছনে ছুটছি। চট্টগ্রাম বন্দরকে ঘিরেই সক্রিয় সংঘবদ্ধ এ চক্র।
তাদের মূল বাজার চট্টগ্রামের টেরিবাজার ও ঢাকার সদরঘাট। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ 7 মে দেশের উদ্দেশ্যে পাঠানো হবে। 9 মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মরদেহের। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 7 মে রাত 8:50 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে প্রথমে দুবাই নেওয়া হবে বৃষ্টির মরদেহ। এরপর সেখান থেকে আরেক ফ্লাইটে করে 9 মে সকাল 8:40 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে স্থানীয় সময় বুধবার দুপুর 2টায় টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর কয়েকদিন পর কয়েক দফায় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক রয়েছেন লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবে। দেশের 192টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রূপান্তর হচ্ছে হাসপাতালে। শিগগিরই 12টি সিটি কর্পোরেশন ও 23টি পৌরসভার এই নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছেড়ে দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে চাকরি নিয়ে শঙ্কিত প্রকল্পটির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন চাকরিতে বহাল রাখা হবে সবাইকে, এতে বাড়বে স্বাস্থ্যসেবার মান। লাভলি বিথির রিপোর্ট। কম খরচে হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 28 বছর আগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো চালু হয়। বর্তমানে 192টি নগর স্বাস্থ্য ও মাতৃ সদন কেন্দ্রের প্রায় 90%ই পরিত্যক্ত। বাকিগুলো ঘিরে আছে কম বেশি অভিযোগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্তই ঝুলে থাকতো এতদিন। এখানে এসে দেখি কোনো ডাক্তার নেই, ঠিক আছে, এই জন্য আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। ক্রিটিক্যাল অবস্থা, অনেক রোগীদের সেবাটা পাওয়া যায় না। ওইটা যদি আরেকটু উন্নতি করা হয় আরও ভালো হবে। আর একটু যদি আরেকটু সব ধরনের চিকিৎসা দেওয়া হয়, আশেপাশের লোকজন সবাই যাতে দূরে যেতে না হয়, যে কোনো সমস্যা হলে এনিতে টাইম যাতে এটা খোলা থাকে। গাইনি ডাক্তার না থাকার কারণে আমাদের শুধু সিজারিয়ান সেকশন কাজটা বন্ধ। সব টেস্ট কিন্তু আমাদের দ্বারা করা পসিবল হয় না। এখানে আমাদের কিছু কিছু টেস্ট হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। কেন্দ্রগুলো এখন রূপান্তর করা হবে পূর্ণাঙ্গ হাসপাতালে, চলবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এতে চিকিৎসা সেবার মান বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। সিভিল সার্জনের অধীনে এগুলো যদি তারা চালুর ব্যবস্থা করেন, তাহলে পরিত্যক্ত ভবনগুলি তারা মেরামত করে বা সংস্কার করে পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তরিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। তারা সংস্কার করে নিয়ে এখানে ফ্রি ওষুধ দেবে। বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতি, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং এই কর্মসূচিতে 192টি হেলথ কেয়ার চালুর মাধ্যমে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব বলে আমি মনে করি। এই সেন্টারগুলোতে কাজ করছেন প্রায় 4382 জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। কারো কারো চাকরির বয়স 20 থেকে 25 বছর। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বললেও চাকরি নিয়ে শঙ্কায় তারা। আমরাও চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাক, সেটা আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে নিয়ে, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, প্রশিক্ষিত জনবল আছে, তারা এই সেবায় থাকলে এই সেবার মান আর উন্নত হবে। 3 মাস পর পর আমাদের বেতন দিত, এই সিস্টেমটা যাতে আর না থাকে আর কি। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন সিটি কর্পোরেশন ও পৌরসভার স্বাস্থ্য সেবা বিভাগের অধীনেই থাকবে বর্তমান জনবল। আমরা সিদ্ধান্ত দিয়েছি সিটি কর্পোরেশনগুলোতে যে তাদের এই স্টাফগুলোকে তারা তাদের ওই সমস্ত ছোট ছোট হসপিটাল এবং টিকাদান কেন্দ্রকে অ্যাকোমোডেশন করবে। তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তারা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের স্টাফ হিসেবে তাদের বেতন থাকবে। শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে প্রকল্পটি। এখন দেখার অপেক্ষা এতে করে বিদ্যমান সংকট কাটে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে আজ রাতেই পশ্চিমবঙ্গে পাড়ি জমাবেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষক তিনি। সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দলীয় রেওয়াজ অনুযায়ী যে কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাই করতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় বিরোধী ভূমিকায় থাকা বিজেপি এখন আসতে যাচ্ছে সরকার পক্ষে। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী হবেন বিধানসভার শাসক দলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন,
একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে কেমন হবে রাজ্যটির নতুন সরকার গঠন প্রক্রিয়া? বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিক সংকট তৈরির সুযোগ নেই, কারণ বৃহস্পতিবারই শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মেয়াদ। নিয়ম অনুযায়ী না চাইলেও সেদিনই মুখ্যমন্ত্রিত্ব হারাতে হবে মমতা ব্যানার্জিকে। পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া ঘিরে। শুরুতেই বিজয়ী বিজেপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. একদিনের মাথায় বললেন পদ ছাড়বেন না তিনি। অভিযোগ জোর করে হারিয়ে দেয়া হয়েছে তাকে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। যদিও রীতি হলো নির্বাচনের ফল নিশ্চিতের পর লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন বিদায়ী মুখ্যমন্ত্রী। এর আগে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত সবাই অনুসরণ করেছেন সেই রীতি। ভোটে হেরে যাওয়ার পরও পদত্যাগ না করার নজির নেই দেশটিতে। এবার মমতা যদি সত্যি এমন নজির তৈরি করেন তাহলে কি হবে? কি বলছে ভারতের সংবিধান? নতুন সরকার শপথ নেয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে মধ্যবর্তী সময়ের জন্য তত্ত্বাবধান করেন রাজ্যপাল। এই সময়টি আসলে 2-1 দিনের বেশি হয় না। অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকেই কাজ চালানোর অনুরোধ করেন রাজ্যপাল। বড় সংকট হলে রাষ্ট্রপতির শাসন জারি করার নিয়মও রয়েছে। কিন্তু মমতা পদত্যাগ না করলেও কোনো সংকট তৈরি হবে না, কারণ মাত্র একদিন পর বৃহস্পতিবারই মেয়াদ শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভার। ইস্তফা না দিলেও নিয়ম অনুযায়ী ওই দিনই শেষ হবে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পদের মেয়াদ। আর রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়াটা মূলত বাধ্যতামূলক নয়, বরং সাংবিধানিক শিষ্টাচার। তাই তৃণমূল নেত্রীর স্বাভাবিক প্রক্রিয়ায় গদি ছাড়তে না চাইলেও তার কোনো প্রভাব পড়বে না নতুন সরকার গঠনে। বিজেপি মুখ্যমন্ত্রী পদের জন্য নাম চূড়ান্ত করলে তিনিই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এরপর হবে শপথ গ্রহণ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।